নমস্কার, ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলতে কি বোঝায় সেটি সম্পর্কে আমরা প্রারম্ভিক একটি ধারণা নিয়ে নেব। প্রথমে বলতে হয় যে ডিগ্রেডেশন কথাটি কি, এর অর্থ কী। গ্রেডেশন এবং ডিগ্রেডেশন অর্থাৎ যখন কোনো বিষয়বস্তু বা বিষয় যে অবস্থায় বা যে মাত্রায় থাকে বা যে গুণ নিয়ে বর্তমান থাকে, তার যে স্বাভাবিক বৈশিষ্ট্য বা তার যে স্বাভাবিক প্রকৃতি, সেই স্বাভাবিক প্রকৃতি বা স্বাভাবিক বৈশিষ্ট্য থেকে যদি কোনো কারণে বা কোনোভাবে তার যে অবস্থান, সে অবস্থানের যদি অবনতি হয় বা অবক্ষয় হয়, তখন সেইটিকে সাধারণভাবে আক্ষরিক অর্থে বলা হচ্ছে ডিগ্রেডেশন। অর্থাৎ বলা যেতে পারে প্রকৃতিতে বা পরিবেশে যে সমস্ত উপাদানগুলি রয়েছে, যেমন আমরা জানি পরিবেশে সজীব উপাদান এর অস্তিত্ব লক্ষণীয়, নির্জীব উপাদানের অস্তিত্ব লক্ষণীয়। আর এই সজীব উপাদান ও নির্জীব উপাদান পরস্পরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একসঙ্গে তারা কিন্তু অবস্থান করে। এখানে বলতে গেলে যে সমস্ত সজীব উপাদান রয়েছে, সে সজীব উপাদানগুলি সম্পূর্ণভাবে নির্জীব উপাদান বা ভৌত উপাদানের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তাহলে এবার বিষয়টি বলা, একটি বিষয়ের প্রসঙ্গে বলতে হয়, এই যে ভৌত উপাদানগুলি রয়েছে, সেই ভৌত উপাদানগুলিকে বিভিন্নভাবে গ্রহণ করার মাধ্যমে ভৌত উপাদানের সাথে প্রত্যক্ষভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করার মাধ্যমে এই সজীব উপাদানগুলি নিজেদের অস্তিত্বকে প্রতিষ্ঠা করে, কিংবা নিজের দেহ গঠন করে, কিংবা নিজের বৃদ্ধি বিকাশ, এই সমস্ত বিষয়গুলি কিন্তু নিয়ন্ত্রণ করে। আমরা এ প্রসঙ্গে বলতে পারি যে প্রকৃতির যে সমস্ত ভৌত উপাদানগুলি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি ভৌত উপাদান হলো যেমন হচ্ছে বায়ু, যেমন জল, মাটি, আগুন এবং আকাশ। এই যে পাঁচটি উপাদানের মধ্যে আমরা বর্তমানকালে দেখতে পাই তিনটি উপাদান বিভিন্নভাবে তাদের নিজের যে গুণগত অবস্থা, সেই গুণগত অবস্থাকে হারাতে বসেছে। বলতে গেলে আজকে জল যেমন যে অবস্থাতে হয়তো মানব সমাজ বা মানব সভ্যতা গড়ে ওঠার আগে যে অবস্থাতে যে গুণ বা প্রকৃতি নিয়ে বর্তমান ছিল বা অবস্থান করত, সেই গুণ বা প্রকৃতি বা তার কার্যকারিতা তার কিন্তু দিনের পর দিন তার অবনমন বা অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে জনবিস্ফোরণের জন্য বা জনসংখ্যা বৃদ্ধির জন্য এবং মানুষের অতিরিক্ত লালসার জন্য আজকে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকে, পরিবেশের বিভিন্ন উপাদানগুলিকে নষ্ট করা হচ্ছে বা শোষণ করা হচ্ছে, অবাঞ্ছিতভাবে ধ্বংস করা হচ্ছে। যেমন বলতে গেলে এই যে আমরা দেখেছি পৃথিবীতে বনভূমি ধ্বংস, বনভূমির ওপর অনেকাংশে আমাদের জলবায়ু বা আবহাওয়া নির্ভরশীল। এই বনভূমি বা এই এক একটি বৃক্ষ যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, সেই অক্সিজেন গ্রহণ করে প্রত্যেকটি সজীব উপাদান তারা জীবন ধারণ করে বা জীবন ধারণ করে থাকে। তাহলে এবার বিষয়টি হচ্ছে, মানুষ অতিরিক্ত অর্থ লালসা বা নিজেদের ভোগবিলাসিতার জন্য আজকে বনভূমিকে অকাতরে ধ্বংস করে চলেছে, অবাঞ্ছিতভাবে ধ্বংস করে চলেছে। এই যে ধ্বংসলীলা, এই ধ্বংসলীলার জন্য সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন ভৌত উপাদান। বলা যেতে পারে পরিবেশের যে ভারসাম্য, সে ভারসাম্যকে অনেকটা বিপদের মুখে
নিয়ে যেতে আজকে মানব জাতি বা মানব সমাজ অনেক অনেক বেশি দায়িত্ব বা দায়বদ্ধ বলে ঘোষণা করা হয় বা উল্লেখ করা হয়। আজকে এই যে মানব সভ্যতার উন্নতি, আজকে একবিংশ শতাব্দীতে সমগ্র বিশ্বের মানুষ এমন একটি সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছে, যে সভ্যতার যে দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড, নিজেদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যকে প্রতিষ্ঠা করা কিংবা নিজেদের ভোগবিলাসিতা বা নিজেদের দৈনন্দিন জীবনের স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে আজকে পরিবেশকে বিভিন্নভাবে ক্ষতি করা হচ্ছে, পরিবেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জানি মাত্রাহীনভাবে আজকে বিভিন্ন জায়গায় যে সমস্ত এই টাওয়ার, বিশেষত যেগুলি হচ্ছে আমাদের ওয়েব ট্রান্সফারের জন্য বা মোবাইল নেটওয়ার্কিংয়ের জন্য যে টাওয়ারগুলি বসানো হচ্ছে, সে টাওয়ারগুলির যে অতিরিক্ত হাই রেঞ্জের যে সেই রে আমাদের পরিবেশের বিভিন্ন রকম ক্ষতি করছে। যেমন আমরা জানি ছোট ছোট কিছু পাখি এই রের প্রভাবে তাদের অস্তিত্ব কিন্তু আজকে বিপন্ন হতে বসেছে। তাহলে সেই পাখিগুলি পরিবেশে কিন্তু তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ফলে পরিবেশের একটি গুণগত বৈশিষ্ট্য বা একটি স্বাভাবিক অবস্থা তখন কিন্তু আমরা দেখতে পেতাম। আজকে দেখা যাচ্ছে সমগ্র বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ঘটনা। আজকে দেখেছি জলস্তর ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে উষ্ণায়নের জন্য। সমগ্র বিশ্বে আজকে উষ্ণায়নের প্রভাব আমরা স্পষ্টভাবে দেখতে পাই, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব আমরা স্পষ্টভাবে দেখতে পাই। আজকে অধিক পরিমাণে কলকারখানা গড়ে ওঠার জন্য বায়ুতে এত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এরকম বিভিন্ন বিষাক্ত গ্যাস যেভাবে বায়ুতে মিশে যাচ্ছে, একই রকমভাবে আমরা দেখেছি ক্লোরোফ্লুরোকার্বনের প্রভাব। এই সমস্ত বিভিন্ন রকমের গ্যাস, বিষাক্ত গ্যাস যখন বাইরে বেরিয়ে আসছে, প্রকৃতিতে মিশছে, বায়ুর সাথে মিশছে, সেইগুলি কিন্তু আমাদের পৃথিবীর উপরিভাগে যে বায়ুস্তর বা বায়ুমণ্ডল, সে বায়ুমণ্ডলে গিয়ে বিভিন্নভাবে ক্ষতি করছে। এর ফলে তৈরি হয়েছে ওজোন হোল, যেটাকে বলা হচ্ছে ওজোন স্তরের ছিদ্র। যে ওজোন স্তর আজকে অতি জাগতিক যে সমস্ত অতি বেগুনি রশ্মি, সে অতি বেগুনি রশ্মির প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে, পৃথিবীতে সেই রশ্মিকে আসতে দেয় না বা অনেকটা বিক্রিয়া করে অতি সামান্য পরিমাণে হয়তো পৌঁছাতে পারে। কিন্তু আজকে ওজোন স্তর এইভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে পৃথিবীতে কিন্তু উষ্ণতা দিনের পর দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই যে উষ্ণতার জন্য আমরা দেখেছি জলস্তর বৃদ্ধি, এর প্রভাব বা এর কুপ্রভাব আমরা কিন্তু অতি সত্বর আমরা দেখব, কিংবা আমরা বর্তমান সভ্যতাতে কিন্তু অলরেডি আমরা দেখতে শুরু করেছি। বিভিন্ন উপকূলবর্তী যে সমস্ত দেশ বা রাষ্ট্র রয়েছে, সেগুলির নিকটবর্তী যে সমস্ত উপকূল ভাগে যে জলস্তর, সেই জলস্তর কিন্তু ক্রমেই বেড়েই চলেছে। এরকম ধারণা করা হচ্ছে যে এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই যে উষ্ণায়ন, এই যে ওজোন স্তরের ছিদ্র, এইটিকে যদি রিপেয়ার করার জন্য সমগ্র বিশ্বের মানুষ একযোগে যদি সচেতন না হয়, তাহলে এই সমস্ত উপকূলবর্তী দেশ জলের তলায় কিন্তু সমাহিত হয়ে যাবে। তাহলে এবার বিষয়টি হচ্ছে, আজকে আমরা আলোচনা করছি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, অর্থাৎ বলা যাচ্ছে যে পরিবেশ এর যে উপাদানগুলি, জৈব উপাদানগুলি, অজৈব উপাদানগুলি, জৈব উপাদানগুলির মধ্যে যেমন রয়েছে উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, তাদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে প্রকৃতিতে বা পরিবেশে একটি ভারসাম্য বা একটি ব্যালেন্স আমরা কিন্তু দেখতে পাই। সেই ভারসাম্য বা ব্যালেন্সের উপর ভিত্তি করে গড়ে ওঠে পৃথিবীতে বা পরিবেশে ইকোসিস্টেম। সেই ইকোসিস্টেমই হচ্ছে এমন একটি সিস্টেম, যে সিস্টেম প্রত্যেকটি প্রাণীর অস্তিত্বকে
ধারণ করতে বা অস্তিত্বকে রক্ষা করতে বিশেষভাবে সাহায্য করে। যদি এই ইকোসিস্টেম বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু প্রত্যেকটি প্রাণীর জীবনযাত্রায় এর কুপ্রভাব আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই। তাই আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পরিবেশের যে স্বাভাবিক অবস্থা, পরিবেশের বিভিন্ন উপাদানের যে স্বাভাবিক অবস্থা, সে অবস্থা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে অবনতি হচ্ছে, সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা। তাহলে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলতে বোঝায় যে পরিবেশের অবমূল্যায়ন বা বলা যেতে পারে যে তার স্বাভাবিক অবস্থার অবনতি। এবার আমরা এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এর সম্পর্কে বলা হচ্ছে যে ডিগ্রেডেশন বলতে কি বোঝায়। ডিগ্রেডেশন অকার্স ডিউ টু ডিপ্লেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। ডিপ্লেশন অফ ন্যাচারাল রিসোর্সেস কথাটিকে এখানে কিন্তু এইভাবে ডিফাইন করা হয়েছে। ডিপ্লেশন কথাটির অর্থ হচ্ছে রিডাকশন অফ কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণগত জায়গাতে পরিমাণগত যে হ্রাস। যেমন একটা সময় পরিবেশ বা পৃথিবীতে বা ভূখণ্ডে ভৌগোলিক পরিমণ্ডলে আমরা যে পরিমাণ বনভূমি বা বৃক্ষরাজির অস্তিত্ব আমরা দেখতে পেতাম, যার ফলে বৃষ্টিপাত থেকে শুরু করে আবহাওয়া নিয়ন্ত্রণ ইত্যাদি সমস্ত বিষয়গুলি নিয়ন্ত্রিত হচ্ছে। আজকে কিন্তু মানব সভ্যতার প্রগতির জন্য, আজকে মানব সভ্যতার উত্তরোত্তর বৃদ্ধির জন্য, আজকে বহু সংখ্যক কলকারখানা অবাঞ্ছিতভাবে গড়ে ওঠার জন্য বনভূমি কিন্তু ধ্বংস হচ্ছে। এবং পাশাপাশি আমরা দেখছি দাবানলের প্রভাব, বনভূমি ধ্বংস হচ্ছে, মাটি বা ভূখণ্ডের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। বড় বড় অট্টালিকা ইত্যাদি নির্মাণ করার জন্য বিভিন্ন জায়গার স্থলভাগের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে এবং বিভিন্ন রকম ডোবা বা খাল বা নালা এই সমস্তকে ভরাট করে সেখানে বড় বড় অট্টালিকা বা বড় বড় নগর গড়ে উঠছে। এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে জলাভাগের যে কোয়ান্টিটি সেটি কিন্তু সেটি হ্রাস পাচ্ছে। একই রকমভাবে মাত্রাতিরিক্ত ভৌম জল উত্তোলনের জন্য আমরা দেখছি ভৌম জলের উপর একটি চাপ। আজকে ওয়াটার স্কারসিটি বা জলসংকটের ঘটনাটি আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আজকে ওয়াটার স্কারসিটি কেন হচ্ছে, এখানেই কিন্তু একই রকম বিষয়, সেটি হচ্ছে ভৌম জলস্তরের উপরে অতিরিক্ত প্রভাব, অতিরিক্ত চাপ। এই অতিরিক্ত চাপের জন্য যে পরিমাণ ভৌম জল নষ্ট হয়ে যাচ্ছে, ব্যবহার হয়ে যাচ্ছে, প্রয়োজনের থেকে অতিরিক্ত নষ্ট হয়ে যাচ্ছে, সে নষ্ট হয়ে যাওয়ার জন্য আজকে প্রকৃতিতে কিন্তু জল সংকট আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বলতে গেলে আমাদের পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল রয়েছে, কিন্তু উপরে যে 3 ভাগ যে নোনা জল, সে 3 ভাগ নোনা জলের অধিকাংশই নোনা জল, যে নোনা জল সরাসরি পানের যোগ্য নয়। তাকে যদি পানের যোগ্য করতে হয় সেটাও কিন্তু অনেক সময় সাপেক্ষ, ব্যয়বহুল ইত্যাদি, এবং তার জন্য অনেক বেশি প্রযুক্তির দরকার হতে পারে। আবার সেই প্রযুক্তির প্রয়োগ করতে গিয়ে দেখা গেল পরিবেশে বায়ুর যে গুণগত অবস্থা, সে অবস্থাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তাহলে যাই হোক, এই ডিপ্লেশন অর্থাৎ এই যে সাধারণ বা স্বাভাবিক যে অবস্থা, স্বাভাবিক যে কোয়ান্টিটি বা পরিমাণ, সেই পরিমাণটা কমে যাওয়ার জন্য, তা বনভূমি হোক বা কোনো প্রাণী হোক বা কোনো প্রজাতির সজীব উপাদান হোক বা কোনো মাইক্রো অর্গানিজমস হোক, এই যে বিভিন্ন কম্পোনেন্টগুলো কমে যাওয়ার জন্য, পাশাপাশি বলা যেতে পারে ভূখণ্ডের ওপর চাপ, চাষযোগ্য জমির পরিমাণ কমে যাওয়া, বিভিন্ন রকম জলা জায়গাকে ভরাট করে সেখানে বড় বড় অট্টালিকা নির্মাণ করা, এর ফলে যে পরিবেশের যে ঘটনাটি ঘটছে, যেখানে পরিবেশের উপাদানগুলির যে কোয়ান্টিটি কমে যাচ্ছে, সেটিকে ইকোলজিক্যাল সায়েন্স এর আলোচনায় যেটিকে বলা হয় ডিপ্লেশন। অর্থাৎ প্রাকৃতিক যে বিভিন্ন সম্পদ রয়েছে, সে সম্পদের ডিপ্লেশনের জন্য বা কোয়ান্টিটেটিভ ডিক্রিজ যেটাকে বলা হচ্ছে, গুণগত না পরিমাণগত যে রিডাকশান বা কমে যাওয়া, পরিমাণের দিক থেকে যে হ্রাস, সেটির জন্য কিন্তু পরিবেশে আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের মতো ঘটনা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই। আরও বলা হচ্ছে এই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের যে সমস্ত কারণগুলি রয়েছে বা আলোচ্য বিষয় রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো টেকনোলজিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস।
অর্থাৎ বিভিন্ন প্রযুক্তিগত ক্রিয়ার জন্য আজকে এই পরিবেশের যে ডিগ্রেডেশনের মতো ঘটনাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই রকমভাবে সামাজিক বিভিন্ন কারণের জন্য, অর্থনৈতিক বিভিন্ন কারণের জন্য আমাদের এই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ঘটনাটি কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাই। আমরা আজকে দেখেছি যে স্বাভাবিক অবস্থায় যে কৃষিকাজ যে পদ্ধতিতে হতো, কিন্তু অতিরিক্ত শস্যপণ্য উৎপাদনের জন্য আজকে রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত প্রয়োগ, একই রকমভাবে কীটনাশকের প্রয়োগ, ইনসেকটিসাইড, হার্বিসাইড, ফাঙ্গিসাইডের প্রয়োগ, এর ফলে কি হচ্ছে, পরিবেশের যে ভূখণ্ড রয়েছে সে ভূখণ্ডে কিন্তু অম্লত্বের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই অম্লত্বের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য আজকে জমির বা ভূখণ্ডের কিন্তু উৎপাদনশীলতা কিন্তু বিঘ্নিত হচ্ছে বা নষ্ট হচ্ছে। একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর এই জমিগুলো বা এই ভূখণ্ড কিন্তু উৎপাদনশীলতা বা উৎপাদন ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলবে। আজকে এই অর্থনৈতিক কারণের জন্য বা বিভিন্ন সামাজিক কারণের জন্য, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করার জন্য আজকে যখন কৃষক গরুকে ব্যবহার করে লাঙ্গল দিয়ে জমিতে কর্ষণ করত, তখন যে পরিমাণ অণুজীব বা যে সমস্ত মাইক্রো অর্গানিজমসগুলো ভূখণ্ডে জমিতে থাকতো, সে মাইক্রো অর্গানিজমগুলো অনেকটাই নষ্ট হচ্ছে যখন বিভিন্ন রকমের মেশিনের মাধ্যমে জমি কর্ষণ করা হচ্ছে, অনেক মারা যাচ্ছে। যেমন বলা যেতে পারে যে ট্রাক্টরের ব্যবহার, কিংবা আরও বলা যেতে পারে এরকম বিভিন্ন রকম ছোটো ছোটো ট্রাক্টর যেগুলো রয়েছে, হ্যান্ড ট্রাক্টর রয়েছে, সেগুলো ব্যবহার করার জন্য আজকে জমিতে যে বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে। তো এরকমভাবে বিভিন্ন রকম প্রযুক্তির ব্যবহারের জন্য যেমন আরও বলা যেতে পারে প্রযুক্তিগত দিক থেকে আজকে মানুষ নিজেদের জীবনে বিলাসিতার জন্য আজকে এসি, ফ্রিজ এই ধরনের বিভিন্ন বিষয়গুলো কিন্তু মাত্রাতিরিক্ত ব্যবহার করছে। এই এসি, ফ্রিজ ব্যবহার করার জন্য সেখান থেকে বেরিয়ে আসা ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি, তা কিন্তু ওজোন স্তরকে ছিদ্র করার ক্ষেত্রে একটি প্রধান ভূমিকা পালন করে থাকে। তাহলে বলা হচ্ছে এই টেকনোলজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য, সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য, ইকোনমিক অ্যাক্টিভিটিসের জন্য, অর্থাৎ সামগ্রিকভাবে বহু সংখ্যক মানুষ বা বহু সংখ্যক মানুষের সমষ্টি বা সমাজ যখন এই প্রযুক্তির ব্যবহার করছে বা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অবাঞ্ছিতভাবে পরিবেশকে ধ্বংস করছে, মানব সভ্যতার অস্তিত্বকে আরও সমৃদ্ধশালী করার জন্য অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে, তাতে পরিবেশের যে গুণগত বা পরিমাণগত যে অবস্থা বা মান তা কিন্তু নষ্ট হচ্ছে। এরপরে যে বিষয়টি বলা হচ্ছে, যে বিষয়টি ডিগ্রেডেশনের একটি গুরুত্বপূর্ণ কারণ বা ডিগ্রেডেশনের আলোচ্য বিষয়টি হচ্ছে র্যাপিড আরবানাইজেশন। আজকে অত্যন্ত দ্রুত গতিতে গ্রামগুলো শহরে রূপান্তরিত হচ্ছে, কিংবা গ্রামের মানুষেরা একটি নির্দিষ্ট ভূখণ্ডে এসে অধিক পরিমাণে বসতি স্থাপন করছে, কিংবা সেখানে কিন্তু জনঘনত্ব বৃদ্ধি করছে। এই জনঘনত্ব বৃদ্ধি পাওয়ার জন্য ছোট ছোট গ্রামগুলি, কিংবা যে সমস্ত গ্রামের থেকে একটু উন্নত গ্রাম, যেগুলোকে কখনো কখনো বলা হয় গঞ্জ বলে উল্লেখ করা হয়, সে সমস্ত সেমি টাউন যেগুলো রয়েছে, সেই সেমি টাউনগুলি অধিক পরিমাণে জনঘনত্ব বৃদ্ধি করার মাধ্যমে সেগুলো টাউনে রূপান্তরিত হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, ভৌগোলিক যে ব্যাপ্তি বা বিস্তার, সে টাউনকে কেন্দ্র করে আশেপাশের যে সমস্ত অঞ্চলগুলি জলা জায়গা থাকতে পারে, কৃষি জমি থাকতে পারে বা বনভূমি থাকতে পারে, সে জলা জায়গা, কৃষি জমি বা বনভূমি, সেইগুলোকে নষ্ট করে বা ধ্বংস করে আজকে পরিবেশের যে ভারসাম্য, সে পরিবেশের ভারসাম্য নষ্ট করার জন্য মানুষ বিভিন্ন রকমের কাজ করতে সবসময় ব্যস্ত। ঠিক একই রকমভাবে বলা হচ্ছে আজকে র্যাপিড আরবানাইজেশনের পাশাপাশি র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসছে। হিউম্যান সিভিলাইজেশনের যে একবিংশ শতাব্দীর যে মানব সভ্যতা, এই মানব সভ্যতাতে অর্থনৈতিক সমৃদ্ধি এবং জীবনের স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা, এই সমস্ত বিষয়গুলিকে যথাযথভাবে পূরণ করার জন্য অতিরিক্ত যে অর্থের প্রতি ঝোঁক বা অর্থ সংগ্রহের একটি নেশা, সেই নেশার থেকেই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন এরিয়াতে অবাঞ্ছিতভাবে, অপরিকল্পিতভাবে শিল্পাঞ্চল গড়ে উঠছে।
এবং সেই শিল্পাঞ্চল গড়ে ওঠার জন্য যেখানে দেখা যাচ্ছে যে পরিবেশের সম্পদ যেমন জল বা যেমন হচ্ছে মাটি, এইগুলোকে ব্যবহার করা বা বায়ুতে বিভিন্ন রকমের কার্বন ডাইঅক্সাইড বা বিভিন্ন রকমের গ্যাস নিষ্কাশন করা, এই সমস্ত বিভিন্ন রকমভাবে যখন প্রাকৃতিক সম্পদ বিশেষত বায়ু, জল এবং মাটি, ভূখণ্ড, এটিকে কিন্তু ক্ষতি করা হচ্ছে বা তার কোয়ান্টিটি কমিয়ে দেওয়া হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ডিপ্লেশন হচ্ছে। এই ডিপ্লেশন হওয়ার জন্য অটোমেটিক্যালি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন আমরা দেখতে পাই। তাই বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বলা যেতে পারে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন শিল্পাঞ্চল গড়ে ওঠা এবং সেই শিল্পাঞ্চল থেকে নিষ্কাশিত দূষিত বজ্র পদার্থ, সেগুলি রাসায়নিক বজ্র পদার্থ হতে পারে, সেগুলি গ্যাসীয় বজ্র পদার্থ হতে পারে, যেগুলি পরিবেশে মিশে গিয়ে পরিবেশের স্বাভাবিক অবস্থাকে নষ্ট করছে। একই রকমভাবে বলা হচ্ছে ডিউ টু ম্যাসিভ এগ্রিকালচারাল এক্সপানশন, এখানে বলা হচ্ছে এই যে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার জন্য প্রত্যেকটা মানুষের মুখে অন্নের সংস্থান করার জন্য বা খাবার তুলে দেওয়ার জন্য বা খাদ্যের যোগান বৃদ্ধি করার জন্য সর্বত্র কৃষির উপরে একটি মাত্রাতিরিক্ত প্রভাব বা চাপ আমরা দেখতে পাই। ফলে যে জমিগুলিতে এক ফসলি জমি ছিল, একবার ফসল করার পর সেটি পড়ে থাকতো এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আজকে সেই সমস্ত এক ফসলি জমিগুলিতে বহু ফসল চাষ করা হচ্ছে এবং বছরে বহুবার রাসায়নিক সার এবং কীটনাশক ঔষধ প্রয়োগ করা হচ্ছে। তার ফলস্বরূপ কী হচ্ছে, অতি দ্রুত জমিগুলি তাদের নিজের উৎপাদনশীলতা বা তার যে নিজস্ব যে স্বাভাবিক অবস্থা, সে স্বাভাবিক অবস্থাকে কিন্তু নষ্ট করতে বসেছে। তো এইগুলো কারণের জন্য পরিবেশের যে স্বাভাবিক যে গুণ বা মাত্রা, সে গুণগত অবস্থা বা বৈশিষ্ট্য বা ক্রিয়াশীলতার দিকগুলি রয়েছে, সেগুলি কিন্তু বিঘ্নিত হচ্ছে বা নষ্ট হচ্ছে। এবার আমরা আলোচনা করব এই বিষয়গুলির সমন্বয়ে যে বিষয়টিকে নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। তাহলে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ইজ ডিটেরিওরেশন অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়াল ওর্স, ধীরে ধীরে খারাপ থেকে আরও বেশি খারাপ হয়ে যাওয়া। কি খারাপ থেকে খারাপ হয়ে যাওয়া? এই যে মূলত যেগুলোকে বলা হচ্ছে ভৌত উপাদানগুলি, যেগুলি বললাম জল, তারপরে মাটি, তারপরে বনভূমি, পাশাপাশি বায়ু, এই যেগুলি প্রাকৃতিক সম্পদ রয়েছে বা পরিবেশের যে সমস্ত ভৌত সম্পদগুলি রয়েছে বা জৈব সম্পদগুলি রয়েছে, সে সম্পদগুলি যখন দিনের পর দিন উত্তরোত্তরে নিজেদের গুণগত অবস্থাকে হারিয়ে একদম বাজে অবস্থায় বা নোংরা অবস্থায় পৌঁছে যাচ্ছে, তখন সেটিকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ইজ ডিপ্লেশন অফ রিসোর্সেস, পরিমাণগত দিক থেকে পরিমাণ যখন কমে যাচ্ছে, যেমন বলা হচ্ছে বিভিন্ন রকমের দূষক উপাদান বায়ুতে মিশে যাওয়ার জন্য আজকে বায়ুতে কিন্তু শ্বাসযোগ্য বায়ু বা যেইটি জীবন ধারণের জন্য যে অক্সিজেনের দরকার হয়, সেই অক্সিজেনের মাত্রা কিন্তু ক্রমে ক্রমে শিল্পাঞ্চলগুলোতে বা যেগুলি হচ্ছে অত্যন্ত জনঘনত্ব বিশিষ্ট শহর, সেখানে অক্সিজেনের পরিমাণ কিন্তু দিনের পর দিন হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। একই রকমভাবে পানীয় জলের সংকট আমরা দেখতে পাচ্ছি, জমির সংকট, ভূখণ্ডের সংকট আমরা দেখতে পাচ্ছি। ফলে জলা জায়গাকে ভরাট করে সেখানকার বাস্তুতন্ত্র নষ্ট করা হচ্ছে, বনভূমি কেটে নিয়ে সেখানে গৃহ নির্মাণ করা হচ্ছে, নগর তৈরি গড়ে উঠছে। এই সমস্ত বিভিন্ন কারণের জন্য অর্থাৎ পানীয় জলের পরিমাণ কমছে এবং বসবাসযোগ্য ভূখণ্ডের পরিমাণ কমছে এবং শ্বাসযোগ্য যে অক্সিজেন, সেই অক্সিজেনের মাত্রা কমছে। এরকম বিভিন্ন রকমের প্রাকৃতিক সম্পদের পরিমাণগত হ্রাস, তা কিন্তু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলে চিহ্নিত করা হয় বা উল্লেখ করা হয়। একই রকমভাবে বলা হচ্ছে এক্সটিংশন অফ ওয়াইল্ড লাইফ। আমরা জানি এরকম বহু প্রাণী রয়েছে বনভূমিতে, যে প্রাণীগুলো থাকে, সে প্রাণীগুলি আজকে অতিরিক্ত অর্থ লালসার জন্য মানব জাতির অতিরিক্ত বিলাসিতার কারণে আজকে বহু বন্য প্রাণী তাদের অস্তিত্ব বন্য প্রাণীর যে অস্তিত্ব তা বিপন্ন হতে বসেছে। আজকে এই যে এক্সটিংশন, তাদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি
ইকোলজির আলোচনায় যদি দেখা যায়, এই সমস্ত প্রাণীগুলি যে সমস্ত বন্য প্রাণীগুলো বনে বসবাস করত একটা সময় এবং যাদের অস্তিত্ব আজকে সংকটে কিংবা বহু বন্য প্রাণীর অস্তিত্ব হারিয়ে গেছে, সে সমস্ত বন্য প্রাণীর এক্সটিংশন তাকেও আমরা ইকোলজির পরিভাষায় এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলে চিহ্নিত করে থাকি। অর্থাৎ যদি দেখা যায় আজকে সমগ্র বিশ্বে আজকে বনভূমি হ্রাস পাওয়ার জন্য সেখানে কি হচ্ছে, বন্য প্রাণীগুলি তাদের নিজেদের সারভাইভ করার জন্য যে পরিমাণ খাবারের দরকার, সে খাবার তারা না পাওয়ার জন্য সাধারণভাবে তারা কিন্তু মানব জনবসতি বা লোকালয়ে হানা দিচ্ছে এবং তার ফলে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এই মেরে ফেলার জন্য অটোমেটিক্যালি যে ওই প্রাণীকে কেন্দ্র করে যে বনভূমির মধ্যে যে বাস্তুতন্ত্র, সে বাস্তুতন্ত্রের যে একটি বিশেষ প্রভাব পরিবেশে ছিল, সেই প্রভাবটা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ কিন্তু এভাবে তার নিজের স্বাভাবিক অবস্থা কিন্তু হারাতে বসেছে। তো এই যে আইসোলেশন এবং এক্সটিংশন, অর্থাৎ কোনো কোনো প্রাণীর অস্তিত্ব হারিয়ে ফেলেছে, আবার কোনো কোনো প্রাণীর অস্তিত্ব হারাতে বসেছে, এই সমস্ত ঘটনাগুলিও এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলে চিহ্নিত করা হয়। এরপরে আরও বলা হয়েছে রিডাকশন অফ ক্যাপাসিটি অফ এনভায়রনমেন্ট। এখানে বলা হচ্ছে যে পরিবেশের যে কার্যকারিতা বা ক্রিয়াশীলতা, সে কার্যকারিতা বা ক্রিয়াশীলতার দিকেও বা ক্ষেত্রেও আমরা কিন্তু স্পষ্টভাবে পরিবর্তন লক্ষ্য করতে পারি। একটা সময় ছিল যখন পরিবেশে এত বেশি তাপমাত্রা ছিল না। আজকে যদি বলা যায় ভারতবর্ষে যে সমস্ত কর্কটীয় অঞ্চল রয়েছে, সে কর্কটীয় অঞ্চলের জলবায়ু অত্যন্ত মনোরম প্রকৃতির ছিল, কিন্তু আজকে ধীরে ধীরে সেগুলো চরম ভাবাপন্ন রূপ নিয়েছে, যা প্রমাণ করে যে প্রকৃতির যে ক্রিয়াশীলতা, প্রকৃতির যে কার্যকারিতা, অর্থাৎ প্রত্যেকটি সজীব উপাদানকে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে, তাকে ধারণ করার ক্ষেত্রে বা সংরক্ষণ করার ক্ষেত্রে পরিবেশের যে একটি মনোরম বা একটি যে নমনীয় প্রভাব, গঠনশীল প্রভাব, সে গঠনশীল প্রভাব ক্রমেই ধ্বংসাত্মক প্রভাবে রূপান্তরিত হচ্ছে একমাত্র মানবীয় লোভ লালসা বা মানবীয় অজ্ঞানতার কারণে। এইভাবে যে সমস্ত বিষয়গুলি পরিবেশের যে স্বাভাবিক অবস্থা বা স্বাভাবিক যে বৈশিষ্ট্যর ক্ষতির কারণ, সেই ক্ষতি করছে বা ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির বিষয়গুলিকে সাধারণভাবে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলা হচ্ছে। এখানে কতগুলি কারণ উল্লেখ করা হয়েছে, আমরা অলরেডি আলোচনা করেছি। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের কারণ হিসেবে বলা হয়েছে ক্রিয়েটেড ডিউ টু টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টাল প্রসেস। অর্থাৎ এখানে আমরা জানি অর্থনৈতিক বিকাশ বা প্রযুক্তিগত বিকাশের কারণে আজকে আমাদের পরিবেশের যে সমস্ত উপাদানগুলি রয়েছে, সেই উপাদানগুলি তাদের স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলেছে বা হারিয়ে ফেলতে বসেছে। এটি একটি হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের গুরুত্বপূর্ণ কারণ। একই রকমভাবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বলা হয়েছে মাত্রাতিরিক্ত জনবিস্ফোরণ। অপরিকল্পিতভাবে মানুষ বা জনসংখ্যা বৃদ্ধির কারণে আজকে এশিয়ান কান্ট্রি, মূলত ভারত এবং চায়না, ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পপুলেটেড কান্ট্রি, যেখানে জনসংখ্যা 130-এর ঊর্ধ্বে রয়েছে। ঠিক একই রকমভাবে চায়নাতেও জনসংখ্যা অনেক বেশি, ভারতের থেকেও বেশি। তো আজকে ওভার পপুলেশনের জন্য, সেই পপুলেশনের যে সারভাইভ করার জন্য যে সমস্ত মৌলিক চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণ করার জন্য যে সমস্ত সম্পদের প্রয়োজনীয়তা, সেই সম্পদের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য মাত্রাতিরিক্ত প্রভাব সৃষ্টি করছে পরিবেশের উপরে, যার কুপ্রভাব আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি গ্রিন হাউস এফেক্ট রূপে, কখনো বা সেটিকে আমরা বলতে পারি উষ্ণায়ন রূপে, কখনো বা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রাণী তাদের অস্তিত্ব সংকটের মুখে, আবার আমরা তো কখনো দেখতে পাচ্ছি এই যে আবহাওয়া জলবায়ুর মধ্যে যে অস্বাভাবিক পরিবর্তন, এবং এই অস্বাভাবিক পরিবর্তনের জন্য বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আজকে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা দেখতে পাচ্ছি। জমির উর্বরতা শক্তি হ্রাস পাওয়া, একই রকমভাবে বিভিন্ন রকম বৃক্ষের ফলন যে সমস্ত রয়েছে, ফলন শক্তি বা উৎপাদন শক্তি, সেই উৎপাদন শক্তি হ্রাস পাওয়া, এই সমস্ত বিভিন্ন ঘটনাগুলি ঘটছে। একই রকমভাবে বলা হচ্ছে ক্রিয়েটেড ডিউ টু এক্সেসিভ এনার্জি কনজামশন। একই রকমভাবে বলা হচ্ছে যে পরিবেশের এই ডিগ্রেডেশনের আরেকটি কারণ হচ্ছে
যে মাত্রাতিরিক্ত ইলেকট্রিসিটি বা শক্তি, তাপবিদ্যুতের ব্যবহার আজকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বা র্যাপিড গ্রোথ অফ আরবানাইজেশনের জন্য আজকে বহু সংখ্যক নগর যেমন গড়ে উঠছে, বহু শিল্প গড়ে উঠছে, এবং সে নগর এবং শিল্প গড়ে ওঠার কারণে অতিরিক্ত প্রয়োজনীয়তা, তাপবিদ্যুতের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে তাপবিদ্যুৎ তৈরি করার জন্য কি করা হচ্ছে, পরিবেশের বিভিন্ন শক্তিকে, বিভিন্ন সম্পদকে নষ্ট করা হচ্ছে, বনভূমি কেটে নেওয়া হচ্ছে, কয়লাকে প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে, মাটি থেকে অপরিকল্পিতভাবে কয়লা তোলার পরিকল্পনা চলছে, এর ফলে ঢুকছে, এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, এর ফলে দেখা যাচ্ছে এই তাপবিদ্যুৎ উৎপাদন যে সমস্ত কেন্দ্রগুলি তার আশেপাশে বিভিন্নভাবে বায়ু দূষণ এর ঘটনাটি, জল দূষণের ঘটনাটি এবং মাটি দূষণের ঘটনাটি কিন্তু অধিক পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। এর ফলে যে জল দূষণ, মাটি দূষণ বা বায়ু দূষণের ফলে আজকে পরিবেশ কিন্তু তার নিজের স্বাভাবিক অবস্থা হারাতে বসেছে। একই রকমভাবে যে আরেকটি কারণ রয়েছে যে ক্রিয়েটেড ডিউ টু ইকোলজিক্যাল ড্যামেজ। এই ইকোলজিক্যাল ড্যামেজ বলা হচ্ছে কেন না, তো এখানে বলা হচ্ছে আমরা জানি পরিবেশের মধ্যে জৈব উপাদানগুলি বিভিন্ন নামে বা বিভিন্ন গ্রুপে বিভাজিত। যেমন কিছু কিছু জৈব উপাদানকে উদ্ভিদ বলা হয়, কিছু জৈব উপাদানকে প্রাণী বলা হয়, আবার প্রাণীকে বলা হয় কোনো প্রাণী রয়েছে যেগুলি আকার আয়তনে অনেক বেশি, ম্যাক্রো অ্যানিম্যাল, আবার কিছু আছে মাইক্রো অ্যানিম্যাল বা অণুজীব, মাইক্রো অর্গানিজম। এই সমস্ত বিভিন্ন রকম জীবগুলি রয়েছে, এবং এই যে জীবগুলির পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে যে ইকোসিস্টেম বা ইকোলজিক্যাল যে একটা ব্যালেন্স, সেই ইকোলজিক্যাল ব্যালেন্স বা ইকোসিস্টেম যে গড়ে ওঠে, সেই ইকোলজিক্যাল সিস্টেম বা ইকোসিস্টেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি অবাঞ্ছিত প্রভাব। এই যে কারখানা থেকে নিষ্কৃত যে সমস্ত রাসায়নিক উপাদান যখন জলে মিশে যাচ্ছে, এর ফলে জলের মধ্যে থাকা বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজমগুলো তারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি সেই জল দূষিত হওয়ার কারণে জলের মধ্যে থাকা ছোট ছোট যে সমস্ত প্রাণী রয়েছে, মাইক্রো অ্যানিমালসগুলো রয়েছে, সেগুলো কিন্তু তাদের অস্তিত্ব কিন্তু হারাতে বসেছে, তাদেরও কিন্তু প্রাণ নষ্ট হচ্ছে বা প্রাণ নাশ হচ্ছে। এইভাবে জলের ভেতরে কিন্তু স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হচ্ছে, তার কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আমরা কিন্তু পরিবেশে দেখতে পাচ্ছি। এইভাবে ইকোলজিক্যাল যে ড্যামেজ, এই ইকোলজিক্যাল ড্যামেজের কারণেও আমরা এই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের মতো ঘটনাটি আমরা দেখছি। ক্রিয়েটেড ডিউ টু ডিপ্লেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, যেটি অলরেডি আমরা আলোচনা করেছি, কোয়ান্টিটিভ দিক থেকে এই পরিমাণটা কমে যাওয়ার জন্য, আজকে সম্পদের পরিমাণটা কমে যাওয়ার জন্য এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ঘটনাটি আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এরপরে যে কারণটির কথা বলা হচ্ছে, যেটি অলরেডি আমরা আলোচনা করেছি, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দ্রুত গতিতে শিল্প গড়ে ওঠা, তার জন্য পরিবেশের স্বাভাবিক অবস্থা নষ্ট হচ্ছে। র্যাপিড আরবানাইজেশন, দ্রুত গতিতে নগর গড়ে ওঠা, তার জন্য পরিবেশের প্রভাব দেখতে পাচ্ছি, তার স্বাভাবিক অবস্থা নষ্ট হচ্ছে। একই রকমভাবে আরেকটি কারণ এখানে আমরা আলোচনা করেছি, ক্রিয়েটেড ডিউ টু ম্যাসিভ এক্সপানশন অফ এগ্রিকালচার, কৃষির যে মাত্রাতিরিক্ত প্রসার বা কৃষির প্রতি যে মাত্রাতিরিক্ত চাপ, তার ফলেও কিন্তু আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ঘটনাটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। পাশাপাশি আরেকটি বড় কারণের কথা এখানে বলা হয়েছে, ক্রিয়েটেড ডিউ টু ফ্র্যাগমেন্টেশন অফ হ্যাবিটেট, অর্থাৎ বনভূমি বা বাসস্থান এই যে বিস্তীর্ণ, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নেই, মানুষ তাদের নিজেদের স্বাচ্ছন্দ্যের জন্য ভূখণ্ডের বিভিন্ন এরিয়াতে, যেখানে প্রাকৃতিক স্বাভাবিক অবস্থা রয়েছে, প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ অঞ্চল রয়েছে, সেই সম্পদগুলিকে ভোগ করার ইচ্ছাতে বহু মানুষ সে সমস্ত প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ অঞ্চলে গিয়ে পরিবেশকে ধ্বংস করে, পরিবেশকে নষ্ট করে সেখানে কিন্তু তারা বসবাস করছে, নিজেদের বসতি গড়ে তুলছে। এর ফলেও পরিবেশের যে স্বাভাবিক অবস্থা তা কিন্তু নষ্ট হচ্ছে। আরেকটি কারণ যেটি আমরা আলোচনা করেছি, ক্রিয়েটেড ডিউ টু পপুলেশন এক্সপ্লোশন, জনবিস্ফোরণের কারণে আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের মতো ঘটনাটিকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এর ফলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য কি প্রভাব সৃষ্টি হচ্ছে, কি ধরনের প্রভাব সৃষ্টি হচ্ছে, সে প্রভাবগুলি সম্পর্কে এবার আমরা আলোচনা করব। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য যেটি সবথেকে বড় প্রভাব আমরা দেখতে পাই, মানব সমাজ
বা মানব সভ্যতা পরিবেশকে নষ্ট করছে, ধ্বংস করছে নিজেদের সংকীর্ণ স্বার্থ পূরণ করার জন্য, নিজেদের সংকীর্ণ স্বার্থপরতার জায়গাগুলিকে এন্টারটেন করার জন্য আজকে পরিবেশকে ধ্বংস করছে। তার ফলে পরিবেশের যে সমস্ত গুণগত এবং পরিমাণগত যে তারতম্য বা পরিমাণগত যে যে অবমূল্যায়ন, সে অবমূল্যায়ন বা সে অবনতির কারণে দেখা দিচ্ছে মানব জীবনের বিভিন্ন রকমের স্বাস্থ্যগত সমস্যা। যেমন দেখা যাচ্ছে স্কিন ডিজিজ, যেমন দেখা যাচ্ছে বিভিন্নভাবে মানুষের জীবনে যেমন বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে, ফিজিক্যাল প্রবলেমগুলো, যেমন হার্টের প্রবলেম, যেমন ক্যান্সারের টেন্ডেন্সি বেড়েছে, যেমন হচ্ছে যে সাধারণভাবে মানুষের যে গড় আয়ু কমেছে, মানুষের যে ব্রেন স্ট্রোকের নেচার, সে ব্রেন স্ট্রোকের যে কোয়ান্টিটি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত প্রভাবগুলো কিন্তু আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য স্পষ্টভাবে দেখতে পাই। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব, যেটাকে বলছে লস অফ বায়োডাইভার্সিটি। ভূখণ্ডের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের প্রাণীর বৈচিত্র্যতা, আর এই বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ প্রাণী নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে, এবং সেই অস্তিত্ব টিকিয়ে রাখার মাধ্যমে তারা কিন্তু পরিবেশের যে বাস্তুতন্ত্র, সে বাস্তুতন্ত্রকে যথার্থভাবে রক্ষা করতে সাহায্য করে বা রক্ষা করে থাকে। বিভিন্ন কারণে যখন এই বায়োডাইভার্সিটি কমছে, অর্থাৎ এই যে জীববৈচিত্র্য জায়গাগুলি কমছে, মূলত পলিউশনের কারণে বা মাত্রাতিরিক্ত মানুষের লোভ বা লালসা পূরণের কারণে আজকে বিভিন্ন প্রজাতির প্রাণী তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে বা অস্তিত্ব হারাতে বসেছে। এই কারণে দেখা যাচ্ছে বায়োডাইভার্সিটিতে একটা হ্রাস বা বায়োডাইভার্সিটির যে স্বাভাবিক অবস্থা, সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে বা নষ্ট হচ্ছে। এই স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হওয়া বা নষ্ট হওয়ার কারণে সামগ্রিকভাবে এর প্রভাব কিন্তু আমরা পরিবেশে দেখতে পাচ্ছি। অর্থাৎ এটি যেমন একটি পরিবেশের প্রভাবের কারণে বায়োডাইভার্সিটি লস হচ্ছে, ঠিক একই রকমভাবে বায়োডাইভার্সিটি লসের জন্য পরিবেশ কিন্তু আরও বেশি ক্ষতির মুখে যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে আমরা এটা আলোচনা করেছি আজকে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য ওজোন লেয়ার ডিপ্লেশন। ওজোন লেয়ার বা ওজোন স্তরটা যে রয়েছে, তার যে গাঢ়ত্ব বা গভীরতা বা তার মধ্যে যে পরিধি বা পুরুর যে ভাবটা ছিল, তার যে কোয়ান্টিটি ছিল, সে কোয়ান্টিটি কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে বা কমছে। এটি কিন্তু একটি মারাত্মক সমস্যা, যার ফলে আজকে সমগ্র বিশ্বে মানুষ এর কুপ্রভাব কিন্তু দেখতে পাচ্ছে। উষ্ণায়ন রূপে, কখনো বা দেখছে জল সংকট রূপে, কোথাও বা দেখা যাচ্ছে যে মরুভূমির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, খরা দেখা যাচ্ছে, বৃষ্টিপাত নেই, মানুষের জীবনে যেমন খাদ্য সংকট দেখা দিচ্ছে। এই সমস্ত বিভিন্ন প্রাকৃতিক সমস্যাগুলি আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ওয়াটার ডিগ্রেডেশনের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে জলের গুণগত এবং পরিমাণগত মাত্রা কিন্তু দিনের পর দিন হ্রাস পাচ্ছে। এটিও কিন্তু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের এফেক্টের জন্য। ক্লাইমেট চেঞ্জের কথা আমরা অলরেডি আলোচনা করেছি। জলবায়ু পরিবর্তনের জন্য দেখা যাচ্ছে কোনো বছর মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বন্যা হচ্ছে, ফলে চাষযোগ্য জমিতে যে সমস্ত ফসল থাকছে সে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে ন্যূনতম যে বৃষ্টিপাতের প্রয়োজন, সে বৃষ্টিপাত কোনো বছর না হওয়ার জন্য সেখানে দেখা যাচ্ছে মাত্রাতিরিক্ত খরা। এর ফলে কী হচ্ছে, শস্য নষ্ট হচ্ছে। সম্পূর্ণভাবে কিন্তু মানবজাতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হচ্ছে এই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য, ক্লাইমেট চেঞ্জ রূপে। লস অফ বিউটি অফ আর্থ, আরেকটি জিনিস বলা হচ্ছে, পৃথিবীর যে সৌন্দর্য, সে সৌন্দর্য কিন্তু দিনের পর দিন নষ্ট হচ্ছে, মূলত এই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য। মানুষ এর জন্য অনেকাংশে দায়ী। এই পৃথিবীর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে নষ্ট করার ক্ষেত্রে একই রকমভাবে দেখা যাচ্ছে লস অফ ট্যুরিজম। যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য বা পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে লস অফ ট্যুরিজম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্যুরিজম নামক যে বিষয়টি, সে বিষয়টি কিন্তু তার যে স্বাভাবিক অবস্থা বা স্বাভাবিক যে গ্রহণযোগ্যতা সমাজের কাছে, সেটি কিন্তু দিনের পর দিন হ্রাস পাচ্ছে। এই হলো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের যে সমস্ত প্রভাব, সেগুলো আমরা আলোচনা করলাম। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন রিপ্রেজেন্টস দ্য প্রেজেন্স অফ পলিউশন। এই যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন যে হচ্ছে, সেটা আমরা কি করে বুঝবো, কোন বিষয়গুলিকে দেখে বুঝবো? যে নির্ণয়গুলোকে আমরা
পরিমাপ করার মাধ্যমে বা অবজারভেশনের মাধ্যমে আমরা বলতে পারি যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন দিনের পর দিন হচ্ছে বা প্রকৃতিতে বর্তমান রয়েছে, অ্যাক্টিভ রূপে কাজ করছে বা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, সেটি আমরা কী করে বুঝবো? এই কতগুলি ঘটনা, যে ঘটনাগুলোকে আমরা দেখেই আমরা বলতে পারবো যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন পৃথিবীতে এখন বর্তমানে সক্রিয় অবস্থায় রয়েছে। প্রথম যে কারণটি সেটি হচ্ছে পলিউশন আমরা দেখতে পাচ্ছি, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এই সমস্ত বিভিন্ন রকমের পলিউশনগুলো আমরা দেখতে পাচ্ছি। যে পলিউশন প্রমাণ করে দেয় যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ঘটনাটি আজকে সক্রিয় অবস্থায় রয়েছে। একই রকমভাবে লস অফ বায়োডাইভার্সিটি আমরা দেখতে পাচ্ছি, বহু প্রজাতির বহু কমিউনিটির প্রাণী বা উদ্ভিদ তাদের অস্তিত্বকে সংকটের মুখে নিয়ে গেছে বা তাদের অস্তিত্ব আজকে বিপন্ন। এই ধরনের প্রাণীগুলির যে এই যে বায়োডাইভার্সিটির যে হ্রাস হওয়া, এই বায়োডাইভার্সিটি হ্রাসের ঘটনাটিও প্রমাণ করছে যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ক্রিয়াটি সক্রিয়। একই রকমভাবে আরেকটি কারণ রয়েছে বিভিন্ন প্রাণীর অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়া, এক্সটিংশন অফ অ্যানিমালস। একই রকমভাবে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, ডিফরেস্টেশন, মাত্রাতিরিক্ত বনভূমি উচ্ছেদ, বনভূমি হ্রাস পেয়ে যাওয়া, ক্লাইমেট চেঞ্জ। এই যে ঘটনাগুলি, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি প্রমাণ করছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন আজকে পৃথিবীতে সক্রিয়। মেজার্স অফ মিটিগেশন, ওয়েজ টু রিমুভ দিস ক্রাইসিস। কী করে আমরা এই ক্রাইসিসকে রিমুভ করতে পারি? এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ফলে যে সমস্ত জটিলতা বা সংকট আমরা প্রকৃতিতে দেখতে পাচ্ছি, কখনো সেটি গ্লোবাল ওয়ার্মিং রূপে, কখনো বা ক্লাইমেট চেঞ্জ রূপে, কখনো ডিফরেস্টেশন রূপে, এইসব বিভিন্ন রকমের ঘটনা বা লস অফ বায়োডাইভার্সিটি রূপে, এই যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সমস্যাগুলিকে দূর করার জন্য কিংবা বলা যাচ্ছে সামগ্রিকভাবে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ক্রাইসিসটাকে রিডিউস করার জন্য যে পন্থা বা পদ্ধতিগুলোকে অবলম্বন করা প্রয়োজন, তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পন্থা বা উপায় হলো যেমন ফোকাস অন দ্য রিসাইক্লিং অ্যান্ড রিলেটেড ইউজেস। অর্থাৎ এমন বলা হচ্ছে, যেহেতু জনসংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, এই জনসংখ্যার যে দৈনন্দিন জীবনের চাহিদা বা প্রয়োজন সেটি পূরণ করার জন্য রিসাইক্লিং টেন্ডেন্সি বা রিসাইক্লিং অ্যাপ্রোচে ফোকাস করা দরকার। অর্থাৎ একটি সম্পদ যাতে বারবার ব্যবহার করা যায়, তাকে পরিবর্তনের মাধ্যমে, উন্নত প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে, সাস্টেনেবল টেকনোলজি ইউজ করার মাধ্যমে যদি আমরা রিসাইক্লিং করি বা রিলেটেড ইউজগুলো আমরা পূরণ করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের এই যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ক্রাইসিস সেটি কিন্তু অনেকটা মিনিমাইজ করা সম্ভব হচ্ছে। এবং দীর্ঘ বছর ধরে এটি যদি সিস্টেম্যাটিক্যালি ফলো করা হয়, তাহলে একটা সময় দেখা যেতে পারে যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ক্রাইসিস অনেকাংশেই দূর করা গেছে। এবং বলা হচ্ছে এনার্জি কনজারভেশন, শক্তি সঞ্চয়। আজকে আমরা জানি তাপবিদ্যুৎ ছাড়াও অনেক প্রাকৃতিক পুনর্ভব সম্পদ রয়েছে। পুনর্ভব সম্পদ রূপে যেমন বলা যায় সমুদ্রের যে জলের যে সমুদ্রের যে তরঙ্গ, সে তরঙ্গ থেকে, সমুদ্রের তরঙ্গ থেকে বা ঢেউ থেকে আমরা জলবিদ্যুৎ তৈরি করতে পারি। নদীর বহমানতা থেকে আমরা জলবিদ্যুৎ, হাইড্রো পাওয়ার বা হাইড্রো এনার্জি আমরা তৈরি করতে পারি। একই রকমভাবে সূর্যের আলো থেকে আমরা সোলার এনার্জি তৈরি করতে পারি, উৎপাদন করতে পারি। পাশাপাশি এরকম বিভিন্ন রকমের পুনর্ভব সম্পদ রয়েছে। বায়ু থেকে আমরা বায়ু শক্তি উৎপাদন করতে পারি। এই সমস্ত পুনর্ভব সম্পদগুলিকে যাতে আমরা যথার্থভাবে উপযুক্ত পরিমাণে সৃষ্টি করতে পারি এবং সেগুলোকেই আমরা এই দৈনন্দিন জীবনে যে ইলেকট্রিসিটি কনজামশান, সেই ইলেকট্রিসিটি কনজামশানের যে ডিমান্ড, সেটিকে ফুলফিল করার জন্য যদি আমরা এই সমস্ত প্রাকৃতিক সম্পদ বা পুনর্ভব সম্পদ ব্যবহার করার মাধ্যমে শক্তি উৎপাদনের ক্রিয়াতে আমরা সক্রিয় ভূমিকা পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা এই প্রাকৃতিক সম্পদকে আমরা রক্ষা করতে পারবো। পাশাপাশি আমাদের কিন্তু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের মতো যে ক্রাইসিস, সেটিকে আমরা কিন্তু মিনিমাইজ করতে পারবো বা দূর করতে পারবো। এরপরে যেটি রয়েছে ওয়াটার কনজারভেশন, আমাদেরকে জল সংরক্ষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। আজকে দিনের পর দিন কিন্তু অতি জনসংখ্যা বিস্ফোরণের কারণে আজকে জলের ক্রাইসিস বা ওয়াটার স্কারসিটির মতো ঘটনা কিন্তু আমরা সমগ্র বিশ্বে দেখতে পাচ্ছি। ফলে একটা দিন যাবে, যদি আমরা এখনই যদি পরিকল্পিতভাবে জলকে ব্যবহার না করি, অর্থাৎ প্রয়োজনে যতটুকু দরকার ততটুকু আমরা ব্যবহার করব, আমরা ভৌম জল, এবং সেটি এর মাত্রাতিরিক্ত আমরা নষ্ট করব না, আমরা সংরক্ষণ করব। অর্থাৎ যতটুকু জল দরকার ততটুকু ব্যবহার করব, আমরা অপচয় করব না। অপচয়কে হ্রাস করার মাধ্যমে আমরা জলকে সংরক্ষণ করতে পারবো এবং প্রয়োজনীয় জল যতটুকু দরকার ততটুকু ব্যবহার করলাম। এবং একই জলকে বারবার বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে যদি ব্যবহার করা যায়, সেই জলের যে মাল্টি ডাইমেনশনালি ইউজ, যদি একটা জলকে বিভিন্নভাবে ব্যবহার করা যায় এবং তার মাধ্যমে যদি জলের মাল্টিপল ইউজেস
যদি আমরা অ্যাসিওর করতে পারি, এনশিওর করতে পারি, তার ফলে কিন্তু ওয়াটার কনজারভেশনের ঘটনাটি ঘটবে, যেটি আমাদের এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের যে ক্রাইসিস সেটিকে পূরণ করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরে যেটি বিষয় রয়েছে সেটি হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। মানুষ আজকে অনেকাংশে অজ্ঞানতার কারণে মানুষ সাধারণভাবে সব কিছু জানে না, বুঝতে পারে না, এবং জানে না, বুঝতে পারে না বলেই তারা কিন্তু অজ্ঞানতার কারণে প্রাকৃতিক সম্পদকে অবাঞ্ছিতভাবে বা অপরিকল্পিতভাবে ধ্বংস করে, নষ্ট করে। এই অপরিকল্পিতভাবে বা অবাঞ্ছিতভাবে ধ্বংস করার কারণে কিন্তু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের মতো একটি মারাত্মক বিষয় আজকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এবার বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কাছে পরিবেশ রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানো, পরিবেশকে প্রোটেক্ট করার জন্য প্রত্যেক মানুষের দায়বদ্ধতা কী রয়েছে, প্রত্যেকের কার্যকারিতা কী রয়েছে, সেগুলি সম্পর্কে সচেতন করানোর জন্য ক্যাম্পেনিং প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা অত্যন্ত আবশ্যক। এবং বলা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। আজকে আমরা দেখেছি যে শিল্প বা নগরগুলিকে কেন্দ্র করে, শিল্পকে ও নগরকে কেন্দ্র করে বিভিন্ন রকম দূষিত পদার্থ বা বজ্র পদার্থগুলিকে বিভিন্ন ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, বায়ু দূষণ আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে প্লাস্টিকের ব্যবহার, সে প্লাস্টিকের ব্যবহারের জন্য, প্লাস্টিক মাত্রাতিরিক্ত ইউজের জন্য আজকে প্রাকৃতিক সম্পদ যেমন নষ্ট হচ্ছে, বা বায়োডাইভার্সিটি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা ইকোসিস্টেম বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার বলা হচ্ছে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ যে সমস্ত সলিড ওয়েস্ট রয়েছে, সেই সলিড ওয়েস্টগুলোকে রিসাইক্লিংয়ের মাধ্যমে, সেগুলোকে বারবার ব্যবহার করার মাধ্যমে, রিইউজের মাধ্যমে, সেগুলোকে ভালোভাবে ট্রান্সফরমেশনের মাধ্যমে যদি প্রপারলি ম্যানেজ করা যায়, সে প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা প্রায় এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের মতো যে সমস্যাটিকে আমরা কিন্তু নির্মূল করতে পারবো। এরপরে রয়েছে এফেক্টিভ ক্যাম্পেনিং অ্যাবাউট এফেক্টস অফ দিস প্রবলেম। তবে আমাদের মনে রাখা দরকার, এগুলি সম্পর্কে শুধু আলোচনা করলেই হবে না, এগুলি সম্পর্কে প্রত্যেকটা মানুষের সামনে এগুলি ক্যাম্পেইন করা দরকার, এবং প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া দরকার। শুধু বার্তা পৌঁছালেই হবে না, শুধু জ্ঞান দিলেই হবে না, এই জ্ঞান যাতে তারা বিভিন্ন কাজের মধ্য দিয়ে, অ্যাকশনের মধ্য দিয়ে তারা রিফ্লেক্ট করতে পারে, তাদের চরিত্রের মধ্য দিয়ে, ব্যক্তিত্বের মধ্য দিয়ে যাতে ফুটে ওঠে, সেইটাকে নিশ্চিত করার জন্য আজকে আমাদের ক্যাম্পেনিং দরকার, বা সচেতন করে তোলার জন্য বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রম গঠন করা প্রয়োজন। এভাবেই আমরা এই সমস্ত সমস্যাগুলিকে নির্মূল করতে পারবো, বা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের মতো যে একটি মারাত্মক বিশ্বব্যাপী যে সমস্যা বা সমগ্র পৃথিবীর যে সমস্যা, সেই সমস্যাটাকে আমরা নির্মূল করতে পারবো। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়গুলি শুনছিলেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ।